সেই সমস্ত দালাল সাংবাদিকরা এখন কিন্তু যে কেউ কেউ দেশের বাইরে পড়ে যায়। প্রধানমন্ত্রী এত খারাপ ভাষায় ম্যাডামের নামে বক্তব্য রাখলেন, অপরাধীদের পক্ষে কাজে লাগায়, রাষ্ট্রকে লুট করার কাজে লাগায়, ব্যাংকের আমানতকারীদের টাকা লুট করার কাজে লাগায়, শেয়ার বাজারের বিনিয়োগকারীদেরকে লুট করার কাজে লাগায় এবং যারা এটার প্রতিবাদ করে তাদেরকে গুম করার জন্য, খুন করার জন্য কাজে লাগায়। তখন সেই ক্ষমতাকে দেশের মালিক জনগণ বরদাস্ত করে না। অতএব রাজনীতি ক্ষমতা অর্জন করার একটা প্রক্রিয়া, কিন্তু সে যদি সঠিক খাতে প্রবাহিত না হয় তাহলে জনগণের রাষ্ট্রের মালিক হওয়ার কারণে তাদেরকে রাষ্ট্রের পিঠ থেকে ছিটকে ফেলে দেয়, এমনকি এমন ভাবে তার জনগণের কাঁধের উপর থেকে সেই ক্ষমতাবানদেরকে ছিটকে ফেলে দেয় যে কেউ কেউ দেশের বাইরে পড়ে যায়, দেশের মাটিতে পর্যন্ত জায়গা হয় না। অতএব জনগণের মালিকানাই হচ্ছে সব। সেবা দেওয়ার জন্য ক্ষমতা দরকার, কিন্তু ক্ষমতা যদি জনগণের সেবার কাজে না লাগে তাহলে তার পরিণাম কি হয় আমরা সর্বশেষ 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনার অপমান অসম্মানের মধ্য দিয়ে আমরা তা দেখেছি। আবার এই কাজ সঠিকভাবে করছে কি করছে না, সরকারকে এবং ক্ষমতাকে এই প্রশ্ন করার ক্ষমতা আছে সাংবাদিকদের, কিন্তু সেই ক্ষমতা যদি কেউ কাজে না লাগিয়ে দুর্বৃত্ত এবং স্বৈরতন্ত্র ফ্যাসিস্ট ক্ষমতার পক্ষে সাংবাদিকতাকে ব্যবহার করে তাহলে তার পরিণাম কি হয়? সেই সমস্ত দালাল সাংবাদিকরা এখন কিন্তু ফ্যাসিস্টের দালাল হিসেবে কারাগারে আছে এবং ক্ষমতা ধরে রাখার জন্য যে হত্যা, গুম, খুন হয়েছে, রাষ্ট্র লুট হয়েছে, টাকা বিদেশে পাচার হয়েছে, এই অপকর্মের সহযোগী সাংবাদিক হিসাবে তারা চিহ্নিত হয়েছে। আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য কাজ করছি যাতে কেবলমাত্র অপরাধীরাই চিহ্নিত হয়। আবার অপরদিকে ক্ষমতা প্রয়োগ না করা যেমন অপরাধ, যেমন তারা করলো না, অপরাধী সরকারকে অপরাধ নিয়ে প্রশ্ন করলো না যারা, আবার আরেক দল সাংবাদিকতার নামে আইডেন্টিটি কার্ড জোগাড় করে খুঁজে বেড়ায় কি কি করলে পরে চাঁদাবাজি করা যায়, ব্ল্যাকমেইলিং করা যায়, কোন কোন শিল্প প্রতিষ্ঠানকে কোন কোন দুর্নীতিবাজদের সঙ্গে তাদের অপরাধের অংশীদার হওয়া যায়, গোপনে গোপনে কমিশন নেওয়া যায়। আমরা এই কথাগুলি কোথায় জেনেছি? যারা বাংলাদেশের সঠিক সাংবাদিক, পেশাদারী সাংবাদিক, অনেক দক্ষতা, যোগ্যতা এবং জ্ঞান নিয়ে তারা বিদ্যমান হওয়ার বদলে সাংবাদিকতার মতো মহান পেশাতে আছেন, তাদের কাছ থেকে কিন্তু আমরা এই তথ্য পেয়েছি। অতএব সাংবাদিকতার সুরক্ষা এবং কল্যাণ ফাউন্ডেশনকে কাজ করতে হবে সেই সাংবাদিকতার মতো এরকম মহান পেশাকে যারা ব্ল্যাকমেইলিং এর দিকে নিয়ে যেতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে। প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন, কি বলে শোনার জন্য হবে ভাবো বক্তব্য বাহার থেকে আমি বক্তব্য শুনলাম। প্রধানমন্ত্রী এত খারাপ ভাষায় ম্যাডামের নামে বক্তব্য রাখলেন, ম্যাডামকে নিয়ে এত বাজে কথা বললেন, এটা শোনার পর আমার আর সহ্য হলো না। আমাকে দেখেছিল তখন তো যাওয়া মুশকিল, কিন্তু তাই না, পালায় থেকে আমার আছে ওই যাওয়া মানে বাঘের খাঁচার ভিতরে সঞ্চার করে জীবন দেওয়ার জন্য। কিন্তু ম্যাডামের বিরুদ্ধে যেহেতু এত কথা বলেছে, সেহেতু আমি মনে করলাম যেহেতু আমাকে চ্যানেল দেখেছে আর আমি চ্যানেলে যেতামও না। 2007 সালের 10ই নভেম্বর মুসলিম দিবস একক আমি আলোচক ছিলাম। সেই সময় কেউ চ্যানেলে গিয়ে 111 সরকারের আগে গুণগান গেত, ম্যানেজ কথা বলতো। আমি একমাত্র ব্যক্তি সম্ভবত তার বিরুদ্ধে কথা বলে তার কমিতে বেড়ে আসতে চেয়েছিলাম। তো কথা হলো যে আমি মনে করলাম যে ম্যাডামের বিরুদ্ধে এত বক্তব্য দিলেন, আমাকে দেখেছে, আমি যে অ্যারেস্ট হয়ে তা আমি যাবো। তো তার আগে আমি সিং বিশ্বাসকে ফোন করলাম যে ম্যাডামের বিরুদ্ধে আছে যে কথা বললেন প্রধানমন্ত্রী, কেউ যদি প্রতিবাদ না করে কালকের থেকে আমরা অ্যাক্টিভ করবো না, বেরিয়ে বলতে। সিং বিশ্বাস বলেন আপনি ছাড়া বলা লোক।
আমি টকশোয়ে যেতে না, মহাসচিব রাষ্ট্রপতি হতে চাচ্ছেন যিনি, এখনকার ইনশাল্লাহ হবেন, উনি আমাকে বাধ্য করলেন টকশো যেতে, যে আপনি ভালো বলেন, আপনি কেন যাবেন না? আমি বললাম যে এই সমস্ত আমার কমিটি যারা ছিল, ভাইস প্রেসিডেন্ট সদস্য বা তারপরে তাদের সাথে গিয়ে কথা বলা আমার মানায় না, ওনার দলের জন্য যেতে হবে। আমি তো কাউকে চিনি না, তবে শাহরুখ খান আর আমাদের দিদা তাদের সাথে যোগাযোগ করতো মিডিয়াগুলি, তারাই আমাকে বলতো, তারা গাড়ি করাতো, আমি সেভাবে যেতাম, সেইভাবে গেলাম 12 জানুয়ারি 2015 সাল। সেখান থেকে আমি কথা বলে নিচে নামলাম, এরপরে বেশ ইয়াং ডকুমেন্ট অফিসার সালাম দিলেন, বললেন স্যার আসেন নাকি? না স্যার এদিকে আসেন। তাহলে কি ব্যাপার, কি আপনার? আমরা নিব। তাহলে বলেন নিবেন এখান থেকে না রাস্তা থেকে না পাহাড় থেকে? এখান থেকে নিন। ঠিক আছে, ধন্যবাদ দেন। আমার ছোট ভাই সাথে ছিল, ফোন করে পেয়ে চলেন যান। সেই মামলা ধরলো টকশোতে, সেই মামলায় সাজা দিল আমি, সাজান ভাই, আসান লিঙ্কন, বেলাল, শামীম এবং সহ 15 জন। প্রথম সাজা 15 সালের মামলা, শুধুমাত্র আমাকে শাস্তি দেওয়ার জন্য। ওই মামলাটা 3 দিন 4 দিন পরে শুনতো এবং রাত্রি 8টা পর্যন্ত শুনতো, সাজা দিয়ে দিলেন।